মেঘালয়ের পর এবার হুগলিতে আরেক সোনাম। চণ্ডীতলায় পরকীয়ার জেরে স্বামীকে খুন স্ত্রীর, শ্বশুর বাড়িতে খুন করে দেহ লোপাট। শ্বশুর বাড়িতে গিয়ে 40 দিন ধরে নিখোঁজ রবীন রুইদাস। গলায় ফাঁস দিয়ে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন স্ত্রী। খুনের পর জলের পাইপে দেহ ঢুকিয়ে দেওয়া হয়। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। নিহতের স্ত্রী, শ্বশুর, শালা এবং শালিকার স্বামীকে গ্রেফতার। জায়ের সঙ্গে ওর বোনের বরের কি সম্পর্ক ছিল, ওটার জন্যই অশান্তি আমার দেওয়ার মাঝে মধ্যে করতো। আমার জায়ের বোনের বর কি করেছে, ওকে জাঙ্গিপাড়া থানার আশপাশ এলাকা থেকে নিয়ে এসেছে, বাড়িতে মারধর করেছে, একটু মদ টদ খাইয়েছে, খাওয়ানোর পর ওরা দুজনে যুক্তি করে মেরেছে। কারণ এটা আমার যা স্বীকার করেছে, লাশটাকে নিয়ে ওদের গোলঘরে রেখে দিয়েছিল। তারপরে ওই লাশটাকে নিয়ে অটো করে এই মিনি দ্বীপের ভেতরে ফেলে দিয়ে গেছে, হাতে পায়ে ভেঙে। যা বললো চড় মেরেছি, তারপরে গলায় দিয়ে মারা গেছে। আমরা চাইছি দোষী তার সাজা হোক। এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি। এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবীন রুইদাস, একে এর স্ত্রী এবং বাকি লোকজন এরা মার্ডার করেছে। অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয়। একজন হচ্ছে অপর্ণা রুইদাস, এ হচ্ছে রবীন রুইদাসের স্ত্রী। অভিজিৎ রুইদাস, এ হচ্ছে শালা। ওর শ্বশুরমশাই জয়দেব রুইদাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র। রবীন রুইদাস এই মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেত, সেখানেও অত্যাচার করতো। রাগের মাথায় এরা এটা করেছে, যেটা এখনো অবধি পাওয়া গেছে। ইনভেস্টিগেশনে আরও কেউ ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নাকি বা অন্য কোনো মোটিভ আছে নাকি, সেগুলো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বার করব। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। সেই দিন বাংলায় বৃষ্টি অবিরাম। অন্ততপক্ষে আবহাওয়া দপ্তর তেমনি পূর্বাভাস দিচ্ছে ভারী বৃষ্টি। শুক্রবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়গ্রাম, বীরভূমেও। সপ্তাহ জুড়েই বাংলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। এই সপ্তাহটা মোটামুটি বলতে পারেন প্রত্যেক দিনই জেনারেলি ক্লাউডি স্কাই, টিপিক্যাল বর্ষাতে যেরকম হয়, দু এক পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে সাথে। 25-26 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 27 তারিখে 75%-রও বেশি জায়গা জুড়ে যে কোনো জেলার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখে। 28 এবং 29 এই দুদিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বর্ষণের কোনো সতর্কবাণী দেওয়া হয়নি, তবে উত্তরবঙ্গের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো দুর্যোগ, আরো দুর্ভোগ। ঝাড়খণ্ড, বিহারে নাগারে বৃষ্টির জের। দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। পাঞ্চেত মাইথন থেকে 42,000 কিউসেক জল। পাঞ্চেত থেকে ছাড়া হলো 41,500 কিউসেক জল। মাইথন থেকে ছাড়া হলো 500 কিউসেক জল। ডিভিসি জল ছাড়ায় বাংলায় উদ্বেগ বাড়ছে। ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়া হলো 43,175 কিউসেক। ডিভিসির ছাড়া জলে প্লাবন পরিস্থিতি। ফুঁসছে আরামবাগ মহকুমার একাধিক নদী। মুন্ডেশ্বরী, রূপনারায়ণের জল বাড়ায় আতঙ্ক। খানাকুলের নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কিত। ইরিগেশনকে বলা হয়েছে যে বাঁধগুলো অলরেডি ভেঙে গেছে, বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে। ওখানে মিতালি বাগ আমাদের এমপি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করা। বেচারাম মান্না সেটা দেখে নেবে। যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম, এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে, তাতে জলটা এখন কিছুটা কমেছে। ওরা বাঁধ রিপেয়ারিংয়ে ঝাঁপিয়ে পড়ে।
অনেক দেরিতে বলি এই তো 2 মাস তাও নয় বোধহয় বাঁধ শুরু করে, তার ফলে তো বাঁধ ভেঙে গেলে তো এই তো ভাঙবো তো করছে, আমাদের এই বাস্তুটুকুও চলে যাবে। পরের বাস্তু নেই, পরের জায়গায় রয়েছে যে সেই আশ্বাসটুকু আস্তানাটুকুও চলে যাবে। আমরা কোথায় থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে? সব বাড়ি ভেঙে সব এই বাঁধের গা থেকে সব নিয়ে চলে গেছে, কিছুই নেই। তো গত বছর বাঁধ ভেঙে আমাদের এখানে বাস্তু বাড়ি ছিল, পাকার বাড়ি ছিল, সবই তো ভেঙে পুড়ি নিয়ে সব চলে গেছে। বাসস্থান নেই আমাদের, আমাদের যে বাস্তু বাড়ি চলে গেছে, আমাদের নিজস্ব কোনো আর জায়গা নেই। একটা যে আছে পাড়ার জায়গাতে আমরা তিরপল খাটিয়ে রয়েছি, তো এখানটা আবার ধস নামছে, এই বাঁধ রাখতে পারবে নাকি তার কোনো ঠিক নেই। জল তো বাড়ছে কমছে এরকম টাইপের তো হচ্ছে, যখন এক কমে গিয়েছিল আবার বৃষ্টির জল বা ছাড়া জল এসে পড়তে আবার জল বাড়ছে। টানা বৃষ্টিতে চাষের জমিতে জল, চন্দ্রকোনায় বিঘার পর বিঘা জমি জলের নিচে। যে ছবি আপনারা দেখছেন, শিলাবতী ও কেঠিয়া নদীর জলে প্লাবিত চাষের জমি। নদীর জল নামতেই চাষের জমিতে বালি, মাটি, বাদাম, তিল চাষের ক্ষতিতে চিন্তায় কৃষকরা। নদীটায় আমরা জেসিবি দিয়ে যে সমস্ত জায়গাগুলো ভাঙার উপক্রম হয়েছিল সেগুলো আমরা বাঁধগুলো যাতে না ভাঙে টেম্পোরারি বেসিসে সেগুলো মাটি দিয়ে আমরা করেছি। ওয়েদারটা একটু কমলেই জেসিবি যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা ওখান থেকে গিয়ে বাঁধগুলো আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেট করে আমরা বাঁধগুলো ইমিডিয়েট বাঁধার ব্যবস্থা করব। এই জমি অধিকাংশগুলি হারভেস্ট হয়ে গেছিলো, কিছু কিছু জমিতে তিল এবং যেটা বাদাম ওগুলো ছিল, ওগুলো কিছু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এডিএ সাহেব তার টিম নিয়ে ওগুলোকে সার্ভে করছেন, মানুষ যাতে তার সাহায্য পায়, সহযোগিতা পায় এবং ক্ষতিপূরণ পায় সেটা আমরা প্রশাসনের তরফ থেকে অবশ্যই দেখব। বন্যায় পরিস্থিতি, সারাদিন সারা রাত ঘুমাতেও পাইনি আর খেতেও পাইনি। জলটা তাহলে 1-2 দিন কমেছে? হ্যাঁ, 1-2 দিন কমেছে। এই যে বাদামগুলো তো জমি থেকে তুলে আসছেন? এই তো জমির থেকে তো তোলা হচ্ছে। ভালো আছে? আর উদ্ধার তো করতে হবে। কিভাবে উদ্ধার করেছে? ছেকে ওই যে ছেকে জলে ডুবে সব জলে ডুবেছিল? সব জল ডুবে এই তো চাষের তাহলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে কাঁসাই, তখন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করতে হয়। আর সেই দুর্ভোগই এবার কাটছে। ডেবরা ট্যাবাগ এরিয়ায় তৈরি হচ্ছে ভাষাপুল। নদীর বুকে পরপর নৌকা, এই নৌকার উপর দিয়ে তৈরি করা হয়েছে ভাষাপুল। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সত্যপুর 3 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার টাবাগ এরিয়ার গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই। ওপারে ভবানীপুর 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। টাবাগ এরিয়ার দিকে স্কুল, কলেজ, সরকারি অফিস। তাই ভবানীপুরের 40টি গ্রামের বাসিন্দাদের নদী পেরোতে হয়। বর্ষা বলতে নৌকো। বর্ষার সময় ভয়ঙ্কর হয়ে ওঠে কাঁসাই, তখন নদী পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে, না হলে 15 কিলোমিটার ঘুরে যেতে হয় ডেবরায়। তাই এবার নদীর বুকে ভাষাপুল তৈরি করছে ঘাট কর্তৃপক্ষ। নৌকার উপর দিয়ে যাতায়াতের রাস্তা যেমন রয়েছে ঘাটালে। টাবাগ এরিয়ায় এই ভাষাপুল তৈরি করায় মিলেছে স্বস্তি, তবে বাসিন্দাদের দাবি পাকা সেতু তৈরি করে দিক প্রশাসন। ভাষাপুলটা হচ্ছে এখনের জন্য ভালো, কিছুদিনের জন্য ভালো, কিন্তু এখানে তো যাতায়াত বেশি, ব্রিজটা হলে বেশি ভালো। আগে সমস্যা হতো, অনেক রকমের নৌকা ফোকা দিয়ে যাতায়াত করতে হতো, হ্যাঁ, মানুষের অনেক সমস্যা হতো। এখনো সমস্যা অতটা হবে না। বর্ষা হয়, বর্ষা হলেই টাবাগেরা ব্রিজ, কাঁসাই নদী, সেখানে যদি জলে ডুবে যায়, যে বাঁধটা করা হয় টেম্পোরারি সেটা ডুবে যায় এবং ভেসে যায়। তারপরে কিছুদিন ওই বাঁশের পাটা দিয়ে ওখান দিয়ে গাড়ি ফাড়ি, ছোটো গাড়িগুলো এবং মোটর বাইক এগুলো চালানো হয়। তো আমরা টাবাগেরা ব্রিজের জন্য অনেকটা আমরা প্রসিড করেছি, ডিপিআর জমা হয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশনের অর্ডার হয়েছে, ও টাকার জন্য লেখা হয়েছে। 6.5 একর জায়গা ওখানে অ্যাকোয়ার করা হবে। ও টাবাগেরা ব্রিজটা আমরা করবো, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। আসুন এবার মিডল ইস্টে নজর রাখা যাক। মধ্যপ্রাচ্যে মুখোমুখি ইসরায়েল ইরান। ইরানে হামলা চালিয়েছে আমেরিকা, হামলা চালাচ্ছে ইসরায়েল, পাল্টা ইরান আক্রমণ করছে। ইসরায়েলের তেল আভিভে বেজে উঠছে মুহুর্মুহু সাইরেন, বিস্ফোরণের আওয়াজ। প্রাণ বাঁচাতে বাংকারে বাসিন্দারা। कहा गया कि इस एरिया में रहें, इस साइड से रहें, और यहाँ पे आप देख सकते हैं बहुत जोरदार धमाके, जोरदार धमाके
हो रहे हैं, ऐसा लगता है कि इंटरसेप्ट हो रहे हैं मिसाइल या कहीं पे गिर गए हैं। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, মুখোমুখি ইসরায়েল ইরান। রবিবার সরাসরি এই যুদ্ধে ঢোকে আমেরিকা, টার্গেট করে ইরানের 3টি পরমাণু কেন্দ্র। এরপর ইসরায়েলও মিসাইল ছোড়ে, পাল্টা বসে নেই ইরানও, তারাও ইসরায়েলে হামলা চালাচ্ছে। সেই রণক্ষেত্র থেকে নিউজ 18-এর এক্সক্লুসিভ। जगहों पे तबाही हुई है। ईरान की तरफ से करीब 40 मिसाइल्स लॉन्च किए गए। ये वो दुकानें हैं जहां पर शीशे चकनाचूर हुए हैं, सब कुछ इर्द गिर्द तबाह हुआ है। तो ये है इसराइल की आइंस्टाइन स्ट्रीट, और आइंस्टाइन स्ट्रीट पे जो मिसाइल गिरा ईरान का, उसकी वजह से यहाँ हर तरफ से तबाही हुई है। 300 मीटर तक इस मिसाइल अटैक का इम्पैक्ट दिख रहा है। यही वो जगह है जहाँ पे ये मिसाइल गिरा, और मिसाइल गिरने की वजह से यहाँ पे नुकसान हुआ है। और यहाँ पे अभी रेस्क्यू ऑपरेशन की टीम है, इजरायली पुलिस है और आर्मी है इसराइल की, यानी डिफेंस फोर्सेस जो इसराइल के हैं वो यहाँ पे हैं। ये वो गाड़ियाँ हैं जिन्हें अब टो करके लिया जा रहा है। עקב התראה מטילים באזורנו, אתם מתבקשים להיכנס למרחב מוגן ולחכות להנחיות נוספות. कह रहे हैं कि जहाँ पर भी आपको नजदीक आगे की इंस्ट्रक्शंस के लिए वेट कीजिए। जो भी नजदीकी शेल्टर है, बंकर्स हैं, उनमें जाइए। तेजी से यहाँ पे ইসরায়েলের বিভিন্ন শহরে মাঝে মাঝে বেজে উঠছে সাইরেন। आप सुन सकते हैं सायरन तेजी से बज रही हैं, और लोगों से कहा गया है कि वो शेल्टर्स में रहें। लोग यहाँ पर शेल्टर की तरफ जा रहे हैं, जहाँ जहाँ पे भी बंकर हैं वहाँ की तरफ रुख कर रहे हैं, और सायरन तेजी से बज रहे हैं। लोग सेफ शेल्टर की तरफ जा रहे हैं। যুদ্ধ চলছে, চলছে হামলা, পাল্টা হামলা। कहा गया कि इस एरिया में रहें, इस साइड से रहें, और यहाँ पे आप देख सकते हैं बहुत बहुत जोरदार धमाके हो रहे हैं। ऐसा लगता है कि इंटरसेप्ट हो रहे हैं मिसाइल या कहीं पे गिर गए हैं। हमें यहाँ कहा गया है कि यहाँ ही इसी एरिया में रहना है, और मैं इसी एरिया में big explosions. Yes, big explosions. Big. It's a big problem, but we are a fighter. We are strong. Israel is strong, number one. কখনো ইসরায়েল বনাম প্যালেস্টাইন, এখন ইসরায়েল বনাম ইরান। মাঝে মধ্যে সাইরেন বেজে ওঠে, বুক কেঁপে ওঠে, প্রাণে বাঁচতে বাংকারে ঢুকে পড়েন ইসরায়েলের বাসিন্দারা। এখানকার তেল আভিভ এবং রামাত গানে রয়েছে বাংকার। বোমা কিংবা মিসাইল থেকে বাঁচতে এই বাংকারই বড় ভরসা। সেফটি और সিকিউরিটি को এনশিওর किया जाए। তেল আভিভের একটি বাংকারে ভারতীয়দের থাকার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় দূতাবাস এই ব্যবস্থা করেছে। এখান থেকে ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে। मैं इस वक्त हूँ इसराइल के टेल अवीव में। ये सारे इंडियन नेशनल्स हैं। ये बंकर है, शेल्टर है यहाँ पे, और इनको यहाँ पे रखा गया है। बहुत नीचे जाके आप देख सकते हैं कि किस तरीके से इनकी सेफ्टी और सिक्योरिटी को एंश्योर किया जाता है। और ये अंडरग्राउंड बंकर्स हैं जहाँ पे इनको तब तक रखा जाता है जब तक गाड़ियों में बिठा के इनको इवैक्यूएट ना किया जाए। स्थिति तो यहाँ पे थी, वो बिगड़ते जा रहा था, और भारत सरकार ने जल्दी सबको इवैक्यूएट करने का डिसीजन लिया था, और वो बहुत अच्छा हुआ क्योंकि हम सभी अभी घर जा पा रहे हैं। ইসরায়েলে সকলকে সতর্ক করতে রয়েছে মোবাইল অ্যাপ। হামলার আঁচ পেলেই অ্যাপে নোটিফিকেশন আসে, তখন ঢুকে পড়তে হয় বাংকারে। নিউজ 18 বাংলা।